হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এসজি বাংলা টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদেরকে এই চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে বিদেশে যাওয়ার জন্য অর্থাৎ ভারতের বাইরে যে কোনো কাজের উদ্দেশ্যে কিংবা ঘুরতে বা বেড়াতে যাওয়ার জন্য কিন্তু একটি পাসপোর্টের প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে বাড়িতে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে কিংবা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে আপনি কিভাবে খুব সহজেই একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন। এছাড়া এর পাশাপাশি কী ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হতে পারে, সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তার কারণ এই ভিডিওটি যদি আপনি স্কিপ করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, এবং আপনি যদি কোনো জায়গায় স্কিপ করে থাকেন এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি মিস করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফর্মটি রিজেক্টও হয়ে যেতে পারে। তাই এই ভিডিওটি একদম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকবেন। আরেকটি কথা, এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করে এই ভিডিওটি দেখছেন আর এখনও পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই মনে করে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও আমরা যখনই এই চ্যানেলে পোস্ট করব তখনই সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন করার জন্য কিন্তু আপনার কাছে শুধুমাত্র যদি আধার কার্ড অ্যাভেলেবেল থাকে তো আপনি শুধুমাত্র আধার কার্ড দিয়েও কিন্তু একটি নতুন পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার কাছে যদি প্যান কার্ড কিংবা ভোটার কার্ড থাকে তো সেগুলোও কিন্তু আপনি আপনার সঙ্গে রাখতে পারেন অনলাইনে আবেদন করার জন্য। এক্ষেত্রে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখা দরকার, সেটি হচ্ছে আপনি যদি শুধুমাত্র আধার কার্ড দিয়ে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন প্রক্রিয়া কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে। তারপর আপনি যখন পাসপোর্ট অফিসে যাবেন ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য, সেখানে কিন্তু আপনার কাছ থেকে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এবং আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনার যে প্রমাণ বা যে ডকুমেন্টসগুলি আপনার কাছে থাকবে সেই ডকুমেন্টসগুলি কিন্তু তারা আপনার কাছ থেকে চাইবে। তাছাড়া আপনার কাছে যদি ভোটার কার্ড এবং প্যান কার্ড না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি শুধুমাত্র আধার কার্ড দিয়ে অনলাইনে এই যে পাসপোর্টের জন্য আবেদন, সেই আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন। আর যে ডকুমেন্টসগুলি আপনি পাসপোর্ট অফিসে সাবমিট করবেন সেই ডকুমেন্টসগুলিতে কিন্তু আপনার নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং যে ডিটেলসগুলি সেই ডকুমেন্টসে থাকবে সেই ডকুমেন্টসে কিন্তু সব কিছুই এক থাকার লাগবে, অর্থাৎ কোনো রকমের কোনো মিসম্যাচ থাকলে কিন্তু হবে না। আর যদি মিসম্যাচ থাকে তো সেক্ষেত্রে কিন্তু পাসপোর্ট অফিসে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এছাড়া এই যে ফর্মটি আপনি ফিল আপ করছেন এখন, সেই ফর্মটিতেও কিন্তু অনেক সমস্যা হতে পারে, এছাড়া রিজেক্টও কিন্তু হয়ে যেতে পারে। তাই আপনার ডকুমেন্টসগুলিতে যদি কোনো রকমের কোনো ভুল থেকে থাকে তো এই পাসপোর্টের জন্য আবেদন করার আগে আপনি সেই ডকুমেন্টসগুলি কিন্তু আগে সংশোধন করে নেওয়ার পর তারপর আপনি এই পাসপোর্টের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করবেন, তাহলে আপনার পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো চলুন এবার দেখে নিই যে আপনি কিভাবে একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন। তো একটি নতুন পাসপোর্টের জন্য আবেদন করার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে, এবং ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনি সেই ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন পাসপোর্ট লিখে। তো আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এবং ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করছি পাসপোর্ট সেবা লিখে, এবং পাসপোর্ট সেবা লিখে সার্চ করতে কিন্তু অনেকগুলি লিঙ্ক আপনার সামনে ওপেন হবে, এবং সেই লিঙ্কের মধ্যে প্রথমে যে লিঙ্কটি থাকবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে পাসপোর্ট সেবা বলে, তো এই লিঙ্কে আপনি ক্লিক করে দেবেন এবং এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে, এবং এই পপ আপের নিচে কিন্তু একটি অ্যালার্ট থাকবে, এবং সেই অ্যালার্টে বলা থাকবে যে পাসপোর্ট তৈরি করার জন্য কিন্তু অনেকগুলো ফেক ওয়েবসাইট কিন্তু অনলাইনে রয়েছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি পাসপোর্ট তৈরি করবেন না। তো সেই ওয়েবসাইটগুলি
কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। এছাড়া আপনাদের সুবিধার্থে কিন্তু আমি অরিজিনাল যে গভর্নমেন্টের ওয়েবসাইট পাসপোর্ট তৈরি করার জন্য, তো সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি চাইলে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারবেন। তো দেখুন, আমরা যেহেতু ফার্স্ট টাইম পাসপোর্টের জন্য আবেদন করতে চাই, তো সেহেতু আমাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই। তো সেহেতু প্রথমত আমাদেরকে একটি পাসওয়ার্ড এবং একটি ইউজার আইডি তৈরি করে নিতে হবে। তো সেজন্য প্রথমত আমাদেরকে নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তো নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আমাদেরকে প্রথমত পাসপোর্ট অফিস চুজ করে নিতে হবে। তো আপনি যদি দিল্লির বাসিন্দা হয়ে থাকেন, তো আপনি প্রথম যে অপশানটি রয়েছে সিপিভি দিল্লি, তো এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। অন্যথায় আপনি যদি দিল্লির বাসিন্দা না হয়ে থাকেন, তো আপনাকে পাসপোর্ট অফিস এই অপশানে ক্লিক করে আপনার পাসপোর্ট অফিসটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে কলকাতাটি সিলেক্ট করে নিচ্ছি। আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। তো এরপর নিচে চলে আসবেন, নিচে দেখতে পাচ্ছেন গিভেন নেম। তো এখানে আপনি আপনার ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন। তো আপনার যদি মিডল নেম থেকে থাকে, তো আপনি গিভেন নেমের জায়গায় কিন্তু ফার্স্ট নেম লেখার পর আপনি আপনার মিডল নেমটিও কিন্তু তার সঙ্গে আপনি জুড়ে দেবেন বা ইনপুট করে দেবেন। তো এরপর সারনেম লিখতে হবে। তো আপনার সারনেম বা টাইটেলটি এই ঘরে ইনপুট করে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো আপনার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটি দিন, মাস এবং বছর হিসাবে আপনি এখানে ইনপুট করে দেবেন সঠিকভাবে। তো এখানে ডেট অফ বার্থটি সঠিকভাবে বসানো হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন। তো নিচে আসলে দেখতে পাবেন যে ইমেল আইডি, অর্থাৎ আপনার কাছে কিন্তু একটি ভ্যালিড এবং চালু একটি ইমেল আইডি থাকতে হবে। সেই ইমেল আইডিটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। সেটি কিন্তু আপনার 35 অর্থাৎ 35 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। ইমেল আইডিটি সঠিকভাবে এখানে ইনপুট করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসলে একটি লেখা দেখতে পাবেন যে ডু ইউ ওয়ান্ট ইউর লগইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি, অর্থাৎ আপনি যে ইমেল আইডিটি এখানে দিলেন সেই ইমেল আইডিটি কি আপনি লগইন আইডি হিসেবে ব্যবহার করতে চান। যদি করতে চান তো আপনি ইয়েসে ক্লিক করবেন। যদি না করতে চান, যদি আপনি নিজে লগইন আইডি তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। তো আমি যেহেতু আমার ইমেল আইডিটি লগইন আইডি হিসাবে এখানে ব্যবহার করতে চাই, তো সেহেতু আমি ইয়েসে ক্লিক করব। আর আপনি যদি ইয়েসে না ক্লিক করেন, তাহলে আপনাকে নোতে ক্লিক করে আপনার নিজের ইচ্ছা মতো আপনাকে কিন্তু একটি লগইন আইডি এখানে তৈরি করে নিতে হবে। তো দেখুন, ইয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ইমেল আইডিটি এখানে শো করছে। তো এরপর আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু এখানে ক্রিয়েট করতে হবে। তো আপনি চাইলে আপনার নাম দিয়ে কিংবা কিছু নাম্বারিক এবং কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটি সেট করে নেবেন, যাতে আপনার পাসওয়ার্ডটি একটু স্ট্রং হয়। তো এরপর আপনাকে যে পাসওয়ার্ডটি আপনি পাসওয়ার্ডের জায়গায় দেবেন, সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন হিন্ট কোশ্চেন। তো আপনাকে একটি হিন্ট কোশ্চেন সিলেক্ট করতে হবে। তো দেখুন, এখানে হিন্ট কোশ্চেন হিসাবে কিন্তু বার্থ, সিটি, ফেভারিট কালার, ফেভারিট ক্রিকেটার, ফেভারিট ফুড, এছাড়া কিন্তু অনেক হিন্ট কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনার পছন্দ মতো আপনি হিন্ট কোশ্চেন এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাকে কিন্তু হিন্ট অ্যান্সার কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। হিন্ট অ্যান্সার এখানে বসানো হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন দেওয়া রয়েছে এন্টার ক্যারেক্টার ডিসপ্লেড, অর্থাৎ ডিসপ্লের সামনে যে ক্যারেক্টারগুলি রয়েছে, অর্থাৎ যে ক্যাপচা কোডটি রয়েছে, সেই ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে দেখে দেখে এই ফাঁকা ঘরে কিন্তু ইনপুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়ার পর আপনাকে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার বলে একটি অপশন দেওয়া রয়েছে। আপনাকে কিন্তু এই রেজিস্টার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে কিন্তু আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা থাকবে যে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আপনার যে অ্যাকাউন্টটি তৈরি হয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু আপনার অ্যাক্টিভেট হয়নি। তো আপনাকে কিন্তু খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে নিতে হবে, না হলে কিন্তু আপনি নতুন পাসপোর্টের জন্য আবেদন কিন্তু করতে পারবেন না। তো আপনাকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি প্রথমত অ্যাক্টিভেট করে নিতে হবে। তো আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য আপনি যে ইমেল আইডিটি একটু আগে দিলেন, সেই ইমেল আইডিতে একটি মেল পাঠানো হবে এবং এই মেলটি এরকম দেখতে হবে, এবং এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার মেলটি ওপেন হয়ে যাবে, এবং এই মেলের নিচে কিন্তু একটি লিঙ্ক প্রোভাইড করা হবে এবং এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে নিয়েছি, এবং ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনাকে আপনার যে ইউজার আইডিটি আপনি একটু আগে সিলেক্ট করলেন বা ইমেল আইডিটি আপনি দিলেন, সেই ইমেল আইডিটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। এবং এখানে ইনপুট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি সাবমিট অপশান রয়েছে। এই সাবমিট অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে। এই সাবমিট অপশানে ক্লিক করতে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে এবং লেখাও চলে আসবে যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে গেছে।
তো এরপর নিচে একটি লেখা দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু লগ ইন। তো আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে লগ ইন করার জন্য। তো এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে আপনার লগ ইন আইডিটি এখানে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি কন্টিনিউ অপশান রয়েছে, তো এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করতে লগ ইন আইডি নিচে পাসওয়ার্ড দেওয়ার একটি অপশান চলে আসবে। তো আপনাকে আপনার পাসওয়ার্ডটি এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এখানে পাসওয়ার্ডটি সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এন্টার ক্যাপচার ডিসপ্লেড, অর্থাৎ আপনার ডিসপ্লেতে যে ক্যাপচার কোডটি শো করছে এই ক্যাপচার কোডটি নিচে যে ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন এই ফাঁকা ঘরে আপনাকে দেখে দেখে বসিয়ে দিতে হবে। এখানে দেখে দেখে বসিয়ে দেওয়ার পর নিচে একটি লগইন বাটন দেখতে পাচ্ছেন, এই লগইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো লগইন অপশানে ক্লিক করতে কিন্তু আপনার সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে, যেখানে অনেকগুলি অপশান আপনি দেখতে পাবেন। তো এর মধ্যে থেকে আমরা যেহেতু নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চাই, তো সেহেতু ফার্স্ট যে অপশানটি রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রিইস্যু ফর পাসপোর্ট, তো আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটি নতুন ইন্টারফেস ওপেন হবে, যেখানে লেখা থাকবে ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। তো এই অপশানে ক্লিক করতে কিন্তু আপনাদের সামনে এরকম একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনাদেরকে প্রথমত স্টেট সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনাদের জেলা কি রয়েছে সেটি কিন্তু আপনাকে এই সিলেক্টে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তো এরপর পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে পাসপোর্ট টাইপে কিন্তু আপনাদেরকে কি জন্য আপনি এই আবেদনটি করতে চান তো সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন প্রথমে রয়েছে ফেস পাসপোর্ট, অর্থাৎ আপনি যদি নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চান তো প্রথম অপশানটি অর্থাৎ ফেস পাসপোর্টে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো এরপর দ্বিতীয় নম্বর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে রিইস্যু ফর পাসপোর্ট, অর্থাৎ আপনার যদি এর আগে পাসপোর্ট থেকে থাকে সেটির যদি ডেট এক্সপায়ার হয়ে যায় তো আপনাকে কিন্তু রিইস্যু ফর পাসপোর্ট এই অপশান আপনাকে ক্লিক করতে হবে। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন টাইপ অফ অ্যাপ্লিকেশন, তো এখানেও কিন্তু দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে নর্মাল আর একটি হচ্ছে তৎকাল। তো আপনি যদি নর্মাল অপশানটিতে সিলেক্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট তৈরি হতে সময় লাগবে ম্যাক্সিমাম 25 থেকে 30 দিন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এছাড়া আপনি যদি খুব কম সময়ের মধ্যে আপনার পাসপোর্টটি তৈরি করতে চান তো সেক্ষেত্রে আপনি যদি তৎকাল সিলেক্ট করেন তো সেক্ষেত্রে আপনার পাসপোর্টটি তৈরি হতে সময় লাগবে 3 থেকে 5 দিন, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জটি একটু বেশি হতে পারে। তো আমি এখানে নর্মাল অপশানটি সিলেক্ট করে নিয়েছি। তো এরপর তৃতীয় নম্বরে একটি অপশান রয়েছে বুকলেট টাইপ, অর্থাৎ আপনার পাসপোর্টটি আপনি কত পেজের নিতে চান। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে 36 পেজ। তো আপনি যদি 36 পেজে নিতে চান তো প্রথম অপশানটি সিলেক্ট করবেন, এবং আপনি যদি 60 পেজে নিতে চান অর্থাৎ 60 পেজে নিতে চান তো আপনি দ্বিতীয় অপশানটি ক্লিক করবেন। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান রয়েছে, তো আপনি নেক্সট অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। তো এর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে, যেখানে অ্যাপ্লিকেন্টের সমস্ত তথ্য এখানে দিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন গিভেন নেম, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এখানে বসাতে হবে। এছাড়া অ্যাপ্লিকেন্টের যদি কোনো মিডল নেম থেকে থাকে তো সেক্ষেত্রে গিভেন নেমের জায়গায় ফার্স্ট নেম বসানোর পর একটু স্পেস দিয়ে কিন্তু অ্যাপ্লিকেন্টের মিডল নেমটি এখানে বসিয়ে দিতে হবে। তো এরপর সারনেম অর্থাৎ অ্যাপ্লিকেন্টের টাইটেল কি রয়েছে সেই টাইটেলটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো এরপর অ্যাপ্লিকেন্টের জেন্ডার কি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার, তো যেটি হবে এখান থেকে সেটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন বলা হয়েছে হ্যাভ ইউ এভার বিন নোন বাই আদার নেম, অর্থাৎ আপনি কি অন্য কোনো নামে পরিচিত রয়েছেন কিনা। যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন, অন্যথায় আপনি নোতে ক্লিক করবেন। আর ইয়েসে ক্লিক করলে কিন্তু আপনাকে আপনার যে নাম রয়েছে সেই নামটি কিন্তু ম্যানুয়ালি এখানে ইনপুট করে দিতে হবে। তো আমি নোতে ক্লিক করে নিচ্ছি। তো এরপর বলা হয়েছে যে হ্যাভ ইউ এভার চেঞ্জড ইউর নেম, অর্থাৎ আপনি কি আপনার নাম এর আগে কি পরিবর্তন করেছিলেন। যদি পরিবর্তন করে থাকেন তো আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর কিন্তু আপনাকে ম্যানুয়ালি আপনি যে নামটি পরিবর্তন করেছিলেন সেই নামটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে। তো আমি যেহেতু পরিবর্তন করিনি তো সেহেতু আমি নোতে ক্লিক করছি। নোতে ক্লিক করার পর আপনাকে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো জন্ম তারিখ বসানোর জন্য কিন্তু আপনাকে ডান দিকে যে ক্যালেন্ডারটি রয়েছে এই ক্যালেন্ডারে আপনাকে ক্লিক করতে হবে, এবং আপনার ডেট অফ বার্থে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এরপর জানতে চাওয়া হয়েছে যে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনি কি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন। তো আপনি যদি ভারতের বাইরে জন্মগ্রহণ করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে, এবং ইয়েসে ক্লিক করার পর কিন্তু আপনাকে রিজন/কান্ট্রি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এছাড়া আপনি যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন তো সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। তো এরপর জানতে চাওয়া হয়েছে যে প্লেস অফ বার্থ, তো আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনার গ্রামের নাম কি রয়েছে
বা আপনি যদি শহরে জন্মগ্রহণ করে থাকেন তো আপনার শহরের নামটি কিন্তু আপনাকে এখানে ম্যানুয়ালি লিখে আপনাকে বসিয়ে দিতে হবে। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন স্টেট অর্থাৎ আপনার রাজ্য কী রয়েছে, সেই রাজ্যটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু আপনার রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এরপর ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা কী রয়েছে সেই জেলাটি কিন্তু আপনাকে এখানে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এরপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত, আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। তো এখানে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন যে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই অর্থাৎ আপনি ভারতের বাসিন্দা কি হিসেবে, আপনি কি জন্মসূত্রে ভারতের বাসিন্দা, যদি জন্মসূত্রে ভারতের বাসিন্দা হয়ে থাকেন তো প্রথমটি অর্থাৎ বার্থ যেটি সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এটি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বার্থ হয়, সেহেতু আমি বার্থটি সিলেক্ট করে নিয়েছি। তো এরপর বলা হয়েছে যে প্যান কার্ড অর্থাৎ আপনার কাছে যদি প্যান কার্ড থেকে থাকে তো সেহেতু আপনার প্যান কার্ডের নাম্বারটি কিন্তু এই ফাঁকা ঘরে বসিয়ে দিতে হবে। তো এরপর বলা হয়েছে যে ভোটার আইডি কার্ড অর্থাৎ আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড অ্যাভেলেবেল থাকে তো আপনি ভোটার আইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। তো দেখুন প্যান কার্ড এবং ভোটার কার্ডটি কিন্তু আপনার ম্যান্ডেটরি নয়, অর্থাৎ দেখুন ডান দিকে কিন্তু কোনো রকমের কোনো রেড স্টার মার্কস নেই। তো সেহেতু আপনি এগুলি যদি অ্যাভেলেবেল থাকে তো সেহেতু আপনি দিতে পারেন, যদি না থাকে না দিলেও কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা নেই। তো এরপর দেখুন কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনি কি কাজ করেন বা আপনি কোন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সেটিকে আপনাকে এখান থেকে এই সিলেক্টে ক্লিক করে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন সিলেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলি অপশন আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আপনি যদি গভর্নমেন্টের কোনো সার্ভেন্ট বা গভর্নমেন্টের কোনো চাকরি করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সিলেক্ট করতে হবে। এছাড়া অনেকগুলি অপশন রয়েছে, আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সেলফ এমপ্লয়মেন্ট এটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর জানতে চাওয়া হয়েছে যে ইজ আইদার অফ ইয়োর পেরেন্টস ইন কেস অফ মাইনর, যদি আপনি মাইনর হয়ে থাকেন অর্থাৎ আপনি যদি কোনো মাইনরের পাসপোর্টের জন্য আবেদন করছেন তো সেক্ষেত্রে তার বাবা মা কি কোনো সরকারি চাকরি করে, তো সেক্ষেত্রে যদি চাকরি করে তো ইয়েসে ক্লিক করবেন, অন্যথায় নোতে ক্লিক করবেন। এছাড়া যদি কোনো মহিলা পাসপোর্টের জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে যদি তেনার স্বামী কোনো সরকারি চাকরি করে থাকেন তো সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন, অন্যথায় নোতে ক্লিক করবেন। একইভাবে কোনো মেল পার্সন যদি এখানে পাসপোর্টের জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে তেনার স্ত্রী যদি কোনো সরকারি চাকরি করেন তো সেক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন, অন্যথায় নোতে ক্লিক করবেন। তো আমি এখানে নোতে ক্লিক করে নিয়েছি। তো এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রথমেই রয়েছে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবভ, এরপর রয়েছে 7th পাস অর লেস, এরপর রয়েছে 10th পাস অ্যান্ড অ্যাবভ, এছাড়া সবার শেষে রয়েছে বিটুইন 8th অ্যান্ড 9th স্ট্যান্ডার্ড। তো আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন। আপনি যদি এখান থেকে গ্র্যাজুয়েশন সিলেক্ট করেন তো সেক্ষেত্রে নন ইসিআর ক্যাটাগরিটা কিন্তু ইয়েস হয়ে যাবে, এবং 7th পাস অর লেস যদি আপনি সিলেক্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু নন ইসিআর ক্যাটাগরিটা আপনার নো হয়ে যাবে। তো আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে আপনার শরীরে কি কোনো ক্ষতের দাগ রয়েছে বা অন্য কোনো দাগ রয়েছে, যদি থেকে থাকে তো এই বক্সে আপনাকে উল্লেখ করে দিতে হবে, আর যদি না থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে N/A লিখে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন বলা হয়েছে আধার কার্ড নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি আপনার কাছে আধার কার্ড নাম্বার অ্যাভেলেবেল থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার আধার কার্ড নাম্বারটি দেখে এখানে এই বক্সে আপনি বসিয়ে দেবেন, এবং আপনার আধার কার্ড নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর কিন্তু ডান দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ভ্যালিডেট আধার নাম্বার। তো আপনাকে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এই ভ্যালিডেট আধার নাম্বারে কিন্তু ক্লিক করে দিতে হবে, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটি ভ্যালিডেট হয়ে যাবে। তো এরপর নিচে চলে আসবেন। তার আগে আপনি আপনার যে ফর্মটি আপনি ফিল আপ করলেন এখন সেটি কিন্তু একবার ভালোভাবে দেখে নেবেন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিকঠাক থাকে তো আপনি নিচে চলে আসবেন। নিচে বাঁ দিকে আই এগ্রি বলে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে আপনি ইয়েসে আপনি চেক বক্সে ক্লিক করে দেবেন। এরপর আপনি নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করতে কিন্তু পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে ফার্স্টে আপনার বাবার নাম এখানে উল্লেখ করে দিতে হবে। তো আপনার বাবার নামে যদি কোনো মিডল নেম থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার বাবার নামটি লেখার পর ফার্স্ট নেমটি লেখার পর আপনার বাবার নামের মিডল নেমটি কিন্তু এই ফার্স্ট নেমের ঘরে কিন্তু বসিয়ে দিতে হবে একটু স্পেস দিয়ে। তো এরপর সারনেম অর্থাৎ আপনার বাবার টাইটেল কি রয়েছে সেই টাইটেলটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে যে মাদার্স গিভেন নেম অর্থাৎ আপনার মায়ের নামটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, এবং আপনার মায়ের নামে সেম
আপনার মায়ের নাম যদি মিডল নেম থেকে থাকে তো সেক্ষেত্রে আপনার মায়ের নামটি ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন এবং মিডল নেমটি আপনার স্পেস দিয়ে কিন্তু বসিয়ে দেবেন। তো এরপর সারনেম অর্থাৎ আপনার মায়ের যে টাইটেল রয়েছে সেই মায়ের টাইটেলটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লিগাল গার্জেন অর্থাৎ আপনার যদি কোনো গার্জেন থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার গার্জেনের নামটি কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। যদি না থাকে তো আপনি যদি চান যে আপনি দেবেন না তো না দিলেও কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা নেই। তো এরপর আপনাকে কি করতে হবে, এরপর নিচে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং পরবর্তী পেজে আপনাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু এখানে ফিল করতে হবে। তো দেখুন প্রথমেই প্রেজেন্ট অ্যাড্রেসে কিন্তু রয়েছে ইজ ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া, অর্থাৎ আপনার প্রেজেন্ট যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ বর্তমানে যেখানে আপনি বসবাস করছেন সেটি কি ভারতের বাইরে, যদি হয়ে থাকে তো সেহেতু আপনি ইয়েসে ক্লিক করবেন, আর যদি ভারতের মধ্যে হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। এটি সবার ক্ষেত্রে বেশি অংশ কিন্তু নো হয়, তো আপনি নোতে ক্লিক করবেন এবং নোতে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন যে হাউস নম্বর অ্যান্ড স্ট্রিট নেম, তো এখানে আপনি আপনার গ্রামের নামটিও লিখে দিতে পারেন এবং আপনার যদি হাউস নম্বর জানা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি হাউস নম্বর বা স্ট্রিট নেম কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন ভিলেজ টাউন স্ল্যাশ সিটি, অর্থাৎ আপনি কোথায় বসবাস করেন। যদি আপনি গ্রামে বসবাস করে থাকেন তো আপনার গ্রামের নামটি এখানে লিখে দেবেন, যদি শহরে কিংবা আপনার সিটিতে বসবাস করে থাকেন তো আপনার শহর বা সিটির নামটি কিন্তু আপনি এখানে লিখে দেবেন। তো এরপর আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করা হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার জেলা কি রয়েছে সেটি কিন্তু আপনি এই ড্রপ ডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এরপর পুলিশ স্টেশন অর্থাৎ আপনার থানা কি রয়েছে সেটি কিন্তু আপনি এই ড্রপ ডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর পিনকোড অর্থাৎ আপনার এলাকার যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। পিনকোডটি এখানে বসানো হয়ে গেলে আপনি নিচে চলে আসবেন। নিচে আসলে একটি অপশন দেখতে পাবেন যে মোবাইল নাম্বার বলে, তো আপনার একটি অ্যাক্টিভ বা চালু মোবাইল নাম্বার আপনি এখানে কিন্তু একটি বসিয়ে দেবেন। তো এরপর আপনি আরও নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন যে ইমেল আইডি, তো আপনাকে কিন্তু একটি ইমেল আইডি কিন্তু দিতে হবে যেটি আপনার কাছে থাকবে। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, যদি আপনার কাছে পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল থাকে তো সেক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন এবং যদি না থাকে তাহলে আপনি নোতে ক্লিক করবেন। আর যখনই আপনি ইয়েসে ক্লিক করবেন তখনই কিন্তু নিচে আরেকটি অপশন খুলে যাবে যেটি হচ্ছে ইজ ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেটি কি সেম। যদি সেম হয় তো সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে কিন্তু কোনো রকমের কোনো ডিটেলস কিন্তু ফিল করতে হবে না, আর নোতে ক্লিক করলে কিন্তু আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু ফিল করতে হবে। তো আমি এখানে ইয়েসে ক্লিক করছি। ইয়েসে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করতে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে যেটিকে আপনাদেরকে কিন্তু ওকে করতে হবে। তো ওকে করার পর কিন্তু আরও একটি পপ আপ চলে আসবে, তো এটিকেও কিন্তু ওকে করে দেবেন। ওকে করে দিতে কিন্তু আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে যেখানে আপনাদেরকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট কিন্তু আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ আপনি এমন একজনের নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন যার সাথে ভবিষ্যতে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য যোগাযোগ করা যেতে পারে। এছাড়া আপনার সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে কিংবা আপনার কোনো ডিটেলস যদি দরকার থাকে তো তার কাছে কন্ট্যাক্ট করে আপনার সম্বন্ধে জানতে পারে এমন একজনের ডিটেলস কিন্তু আপনি এখানে ইনপুট করবেন। তো এবার আপনি প্রথম ঘরে অর্থাৎ নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় সেই ব্যক্তির নামটি কিন্তু এখানে ইনপুট করে দেবেন। তো এরপর সেই ব্যক্তির একটি চালু বা একটি মোবাইল নাম্বার কিন্তু এই মোবাইল নাম্বারের ঘরে আপনি ইনপুট করে দেবেন। তো এরপর দেখুন রয়েছে টেলিফোন নাম্বার, তো এটি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, এটি ম্যান্ডেটরি নয়, অর্থাৎ এটির পাশে কিন্তু কোনো রকমের কোনো রেড স্টার মার্কস নেই। তো আপনি যদি দিতে চান তো দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা নেই। তো এরপর দেখুন রয়েছে ইমেল আইডি, তো এটির পাশেও কিন্তু কোনো রকমের কোনো স্টার মার্কস নেই, তো এটিও কিন্তু আপনি দিতে পারেন, না দিলেও কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা নেই। তো দেখুন এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটন আপনি ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং পরবর্তী পেজের প্রথমে কিন্তু আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে আপনার কি কোনো রকমের কোনো আইডেন্টিটি সার্টিফিকেট রয়েছে, যদি থাকে আপনি ইয়েসে ক্লিক করবেন, অন্যথায় কিন্তু আপনি নোতে ক্লিক করবেন। তো এরপর দেখুন রয়েছে যে আপনার কি এর আগে কোনো রকমের কোনো পাসপোর্ট ছিল, যদি আপনার কাছে এর আগে পাসপোর্ট থেকে থাকে তো আপনি ডিটেলস অ্যাভেলেবেলে ক্লিক করবেন, যদি না থেকে থাকে তো আপনি ডিটেলস নট অ্যাভেলেবেলে ক্লিক করবেন। তো দেখুন আমরা যেহেতু নতুন পাসপোর্টের জন্য এখানে আবেদন করছি তো সেহেতু আমরা কিন্তু ফ্রেশার, তো আমাদেরকে কিন্তু ডিটেলস নট অ্যাভেলেবেলে ক্লিক করতে হবে। তো এরপর নিচে জানতে চাওয়া হয়েছে যে আপনি কি এর আগে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, কোনো কারণে ইস্যু বা ডিনাই হয়েছে, যদি হয়ে থাকে তো আপনি ইয়েসে ক্লিক করবেন, অন্যথায় কিন্তু আপনি নোতে ক্লিক করবেন। তো এগুলি আপনার ফিল আপ করা হয়ে যাওয়ার পর নিচে নেক্সট বাটন আপনি ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আদার ডিটেলসে অ্যাকচুয়ালি জানতে চাওয়া হয়েছে যে আপনার কি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে কিনা, অর্থাৎ আপনার কি এর আগে কোনো থানা পুলিশ কেস রয়েছে কিনা। তো এটি কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে থাকে না, তো সেই জন্য কিন্তু আপনি সবগুলিতে নোতে ক্লিক করে দেবেন।
তো নোতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এই নেক্সট বাটন আপনি ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনার পাসপোর্টটি কেমন দেখতে হবে, কোথায় কি থাকবে না থাকবে, কোথায় ফটো থাকবে, কোথায় আপনার সিগনেচার থাকবে, সমস্ত কিছু কিন্তু আপনি এখানে ইন ডিটেলসে দেখতে পাবেন। তো এরপর আপনি এখান থেকে নিচে চলে আসবেন, নিচে আসার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজে কিন্তু আপনাকে সেলফ ডিক্লারেশনে দুটি ডকুমেন্টস কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমটি হচ্ছে প্রুফ অফ বার্থ। তো প্রুফ অফ বার্থ হিসেবে কিন্তু আপনাকে একটি ডকুমেন্ট সিলেক্ট করে নিতে হবে। তো এই সিলেক্টে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে অনেকগুলি অপশন দেখতে পাবেন ডকুমেন্ট সিলেক্ট করার। তো এখান থেকে আপনার যেটি থাকবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে প্যান কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি, আপনি যেটি মনে করবেন যে দিতে চান সেটি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর দ্বিতীয় নম্বরে যে ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে সেটি হচ্ছে প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো আপনাকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে কিন্তু একটি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে। তো এখান থেকে আপনার যেটি থাকবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আধার কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে। তো এরপর নিচে চলে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন প্লেস। তো প্লেসের জায়গায় আপনি যেখান থেকে এই ফর্মটি ফিল আপ করছেন তো সেই জায়গাটির নাম কিন্তু আপনি এখানে ইনপুট করে দেবেন। তো এরপর ডেট এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবেন, যে ডেটে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন সেই ডেটটি কিন্তু এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকবে। তো এরপর নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন আই এগ্রি বলে একটি অপশন রয়েছে। তো এখানে আপনাকে চেকবক্সে ক্লিক করে দিতে হবে। চেকবক্সে ক্লিক করে দেওয়ার পর আপনি প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ফর্মটি দেখার জন্য। তো ফর্মটি দেখার জন্য কিন্তু আপনাকে এখানে ক্লিক করে দেওয়ার পর ফর্মটি কিন্তু আপনার সামনে ওপেন হবে এবং ফর্মটিতে একটু আগের যে তথ্যগুলি আপনি দিলেন সেই তথ্যগুলি ঠিকঠাক রয়েছে কিনা সব কিছু কিন্তু একবার মিলিয়ে দেখে নেবেন। তো এরপর আপনি সাবমিট ফর্মে ক্লিক করে দেবেন। সাবমিট ফর্মে ক্লিক করতে কিন্তু আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাকে যেটি করতে হবে, দেখুন এখানে প্রথমে রয়েছে যে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আপনাকে কিন্তু এবার পেমেন্ট এবং আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে হবে। তো সেজন্য পে অ্যান্ড শিডিউলে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনাকে পেমেন্ট মেথড অর্থাৎ পেমেন্ট মোড কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো পেমেন্ট মোডে প্রথমে দেখুন স্টেট ব্যাংক রয়েছে। তো এখানে আপনাকে বাঁ দিকে চেকবক্সে ক্লিক করে দিতে হবে। চেকবক্সে ক্লিক করার পর কিন্তু আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিং এছাড়া আপনি ইউপিআই আইডি দিয়েও কিন্তু এই পেমেন্টটি করতে পারবেন। তো নেক্সট বাটনে ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটি আপনি এখানে দেখতে পাবেন, এছাড়া অ্যাপ্লিকেন্টের নাম এবং ডেট অফ বার্থ এখানে দেখতে পাবেন। তো এরপর নেক্সট করে দেবেন। নেক্সট করার পর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং পরবর্তী পেজে কিন্তু আপনাকে জায়গা চুজ করতে হবে যে আপনি কোথায় অ্যাপয়েন্টমেন্টটি নিতে চান। তো দেখুন এখানে কিন্তু পাসপোর্ট অফিসগুলির নাম দেওয়া রয়েছে এবং সেই পাসপোর্ট অফিসে কবে অ্যাপয়েন্টমেন্ট খালি রয়েছে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল রয়েছে সেই অ্যাভেলেবেল ডেটগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনি এখান থেকে দেখে নিতে পারেন এবং আপনি যে পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান তো সেই পাসপোর্ট অফিসের অ্যাভেলেবেল যে ডেট রয়েছে সেই অ্যাভেলেবেল ডেটটি দেখে নেওয়ার পর কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট বুকটি করবেন। তো আমি এখান থেকে আমার যেহেতু বহরমপুর সেহেতু আমি বহরমপুর সিলেক্ট করে নিয়েছি এবং বহরমপুর সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে এই ক্যাপচা কোডের ঘরে বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। তো এর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। তো এর পরবর্তী পেজে আপনাকে বলা হয়েছে যে আপনাকে এই পাসপোর্টটি তৈরি করার জন্য কিন্তু 1500 টাকা ফিস আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আপনি নিচে চলে আসবেন, নিচে আসলে একটি ক্যালেন্ডার দেখতে পাবেন। তো এই ক্যালেন্ডারে কিছু দেখতে পাচ্ছেন গ্রে কালারের ঘর রয়েছে, এছাড়া কিছু দেখতে পাচ্ছেন সবুজ কালারের ঘর রয়েছে। তো এখানে যে সবুজ কালারের ঘরগুলি রয়েছে অর্থাৎ সবুজ কালারের যে ডেটগুলি রয়েছে এই ডেটগুলি কিন্তু ফাঁকা রয়েছে। তো আপনি চাইলে এই সবুজ কালারের ঘরের মধ্যে যে কোনো একটি ডেট আপনি চুজ করতে পারেন এবং সেই ডেটে কিন্তু আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক করে নিতে পারেন। তো এখান থেকে আপনি আপনার ডেটটি সিলেক্ট করার পর নিচে চলে আসবেন, নিচে আসার পর পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে এরকম একটি পপ আপ শো হবে। তো এখানে আপনি ওকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে একটু প্রসেসিং নেবে। তো এরপর এরকম একটি নতুন পেজ ওপেন হবে। তো এখানে আপনি অনেকগুলি মেথড দেখতে পাবেন পেমেন্ট করার জন্য। তো এখান থেকে আপনি ইউপিআই সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে কিন্তু আপনার পেমেন্টটি করতে সহজ হবে। তো সেজন্য ইউপিআইটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সিলেক্ট করার পর আপনি এই পেজে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে কিউআর কোডটি সিলেক্ট করে নেওয়ার পর কনফার্মে ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করতে কিন্তু আপনার সামনে একটি কিউআর কোড জেনারেট হবে, যে কিউআর কোডটি কিন্তু আপনি গুগল পে, ফোনপে কিংবা পেটিএম দিয়ে কিন্তু আপনি কিউআর কোডটি স্ক্যান করে আপনার পেমেন্টটি করতে পারবেন। তো এখানে কিন্তু আপনাকে 1500 টাকা ফিস পেমেন্ট করতে হবে। তো আমি আমার ফোনপের স্ক্যানার দিয়ে এই স্ক্যানটি করে আমার এই পেমেন্টটি করে নিচ্ছি।
তো পেমেন্টটি করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি পপআপ শো হবে যেখানে লেখা থাকবে ইওর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেস। তো এখান থেকে আপনি ওকে দেখতে পাচ্ছেন, এই ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করতে কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনি আপনার এসবিআই রেফারেন্স নাম্বার দেখতে পাবেন, মার্চেন্ট রেফারেন্স নাম্বার দেখতে পাবেন, এছাড়া আপনি কত টাকা ফিস পেমেন্ট করলেন সেই অ্যামাউন্টটিও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কিন্তু সাকসেস লেখাটি আপনি দেখতে পাবেন। তো এই পেজটি কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে যাবে এবং রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতে কিন্তু আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, নিচে আসার পর প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে কিন্তু আরও একটি পপআপ আপনার সামনে শো হবে যেখানে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। তো এখানে ওকেতে ক্লিক করার পর কিন্তু আপনার যে রিসিপ্ট সেই রিসিপ্টটি কিন্তু আপনার সামনে শো হবে। তো এই রিসিপ্টটিকে কিন্তু আপনি প্রিন্ট আউট করে বার করে নেবেন। তো প্রিন্ট আউট করে বার করে নেওয়ার পর এই রিসিপ্টটি এবং যে ডকুমেন্টসগুলি আপনি একটু আগে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টসগুলির অরিজিনাল কপি, এছাড়া আরও যে ডকুমেন্টসগুলি রয়েছে আপনার কাছে সেই ডকুমেন্টসগুলি কিন্তু আপনি অরিজিনাল কপি, আপনি যে পাসপোর্ট অফিসে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন সেই পাসপোর্ট অফিসে নির্দিষ্ট ডেটে এবং নির্দিষ্ট সময়ে গিয়ে কিন্তু আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজটি আপনাকে কিন্তু করতে হবে। এছাড়া ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন যেটি রয়েছে সেটি কিন্তু কমপ্লিট হবে। তারপর কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আপনার পাসপোর্টটি বাই পোস্টে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটিতে যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা পাসপোর্ট সম্পর্কিত কোনো কিছু জানার থাকে তো অবশ্যই এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।